প্রিয় স্টুডেন্টস, সকলে কেমন আছো? নিশ্চয়ই সকলে খুব ভালো আছো। আজকে আমি লেখক অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা জোড়াসাঁকোর ধারে এই প্রবন্ধের প্রশ্ন ও উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আগের যে ভিডিও ছিল সেই ভিডিওতে আমি এই প্রবন্ধেরই ব্যাখ্যা করেছি। তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো, আগে কিন্তু সেটা অবশ্যই দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধে হবে। অবশ্যই গল্পটা কিন্তু খুব ভালো করে তোমরা রিডিং পড়বে। আর আমি এখানে 6টা প্রশ্নের উত্তর দিয়েছি, যার মধ্যে পুরো গল্পটাই কভার করা রয়েছে। আর তাই প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তোমরা ভিডিওটা দেখো আর প্রশ্ন উত্তরগুলো খুব ভালোভাবে জেনে রাখো, তাহলে তোমরা যে কোনো প্রশ্নের উত্তরে দিতে পারবে। আইসিএসসি এবং আইএসসি বোর্ডের বাংলা বিষয় যে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো, ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমাদের সাহায্য আমার একান্ত কাম্য। তাহলে চলো দেখে নিই এখানে কি কি প্রশ্নের উত্তর আমি লিখেছি। দুপক্ষেরই উপকার হবে। পুরো যে 4টে প্রশ্ন এখানে রয়েছে, তার মানে এক একটা কোশ্চেনের মান হলো 10। এক একটা না, পুরোটারই মান হলো 10। যাই হোক, তাহলে চলো দেখি প্রথম ক নম্বর প্রশ্ন কি আছে। দুপক্ষ কারা? বক্তাকে। দুপক্ষ হলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের ছাত্ররা নন্দলাল বসু প্রমুখ এবং মিসেস হ্যারিংহাম। বক্তা হলেন সিস্টার নিবেদিতা। কেমন? খ নম্বর প্রশ্ন আছে, কোন প্রসঙ্গে বক্তা উক্তিটি করেন? নিবেদিতা ভারতবর্ষের শিল্প সংস্কৃতি ও ধ্যান ধারণাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। ভারতবর্ষের মঙ্গলের জন্য তিনি সর্বদা চিন্তিত থাকতেন। তিনি নন্দলাল বসুকে অত্যন্ত ভালোবাসতেন। তাঁর চিত্রকলায় যথেষ্ট উৎসাহ ছিল। তার চিত্রকলায় যথেষ্ট উৎসাহ দিতেন। একদিন তিনি অবনীন্দ্রনাথ ঠাকুরকে জানান যে মিসেস হ্যারিংহাম অজন্তায় এসেছেন। সুতরাং অবনীন্দ্রনাথ ঠাকুর যেন তার ছাত্রদের অজন্তায় পাঠিয়ে দেন। সেখানে তারা তার চিত্রকলায় সহযোগিতা করবে এবং নতুন কিছু শিক্ষালাভ করতে পারবে। নিবেদিতা মিসেস হ্যারিংহামকে চিঠি লিখে অবনীন্দ্রনাথ ঠাকুরের ছাত্রদের তার কাছে পাঠাবার কথা জানান। এই প্রসঙ্গে বক্তা উপরিউক্ত উক্তিটি করেছিল। চলে আসি গ নম্বর প্রশ্নে। বক্তার পরিচয় দাও। ভগিনী নিবেদিতার প্রকৃত নাম মিস মার্গারেট এলিজাবেথ নোবেল। তিনি আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। ভারতবর্ষকে যেসব বিদেশি ভালোবেসেছিলেন, নিবেদিতার স্থান তাদের সকলের ঊর্ধ্বে। স্বামী বিবেকানন্দ ইংল্যান্ডে গেলে তিনি তার শিষ্য হন এবং ভগিনী নিবেদিতার নাম গ্রহণ করেন। তারপর তিনি এদেশে চলে এসে কলকাতায় অবস্থান করেন। নারী শিক্ষার প্রতি আগ্রহের জন্য এদেশে বালিকা বিদ্যালয় তিনি প্রতিষ্ঠা করেন। নিবেদিতা এদেশে এসেছিলেন মানব সেবার জন্য। তার পরোপকারী মনোভাব এবং সমাজসেবা তাকে মহিমান্বিত করে তুলেছিল। তিনি ছিলেন একজন দৃঢ়চেতা মহিলা। দেখে নিই ঘ নম্বর প্রশ্নে কি আছে। নন্দলাল কে ছিলেন? নন্দলাল বসু অবনীন্দ্রনাথ ঠাকুরের ছাত্র ছিলেন। তিনি কলকাতায় আর্ট স্কুলের ছাত্র। তার শিল্পী প্রতিভার উন্নতি ঘটানোর উদ্দেশ্যে ভগিনী নিবেদিতা তাকে অজন্তায় পাঠিয়েছিলেন। বিশ্বভারতী কলা ভবনের অধ্যক্ষ এবং বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন তিনি। নন্দলাল বসু রবীন্দ্রনাথ ঠাকুরের বহু বইয়ের প্রচ্ছদ ও অলঙ্করণ করে দিয়েছিলেন, যার মধ্যে অন্যতম হল সহজ পাঠ। ভারত সরকার তাকে পদ্মবিভূষণ এবং বিশ্বভারতী তাকে দেশিকোত্তম পুরস্কার দেন। তিনি একজন প্রসিদ্ধ চিত্রশিল্পী ছিলেন। অজন্তার গুহাচিত্রে বিভিন্ন বুদ্ধ মূর্তি, বিভিন্ন সামাজিক চিত্র আছে যা নন্দলাল বসুর আঁকা।
হয়ে গেল আমার 1 নম্বর প্রশ্ন। চলে আসি 2 নম্বরে। তবে নিশ্চিন্ত হই, যার মান হলো 10। প্রথম প্রশ্ন ক নম্বরে আছে, কার লেখা কোন রচনার অংশ? উদ্ধৃত অংশটি অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা জোড়াসাঁকোর ধারে রচনার অংশ। খ নম্বর প্রশ্ন, নিবেদিতা ছেড়ে দেওয়ার পাত্রী নন কেন? নিবেদিতা লেখককে বলেছিলেন নন্দলাল বসুকে অজন্তায় মিসেস হ্যারিংহামের কাছে পাঠিয়ে দিতে, কিন্তু মিসেস হ্যারিংহাম জানিয়েছিলেন যে বম্বেতে তিনি আর্টিস্ট পেয়ে গেছেন যে তাকে সাহায্য করবে। নিবেদিতা উপলব্ধি করেছিলেন যে ওখানে গেলে নন্দলালদের উপকার হবে। তিনি আবার মিসেস হ্যারিংহামকে চিঠি দিলেন এবং লেখককে বললেন খরচপত্র সব দিয়ে ছাত্রদের অজন্তায় পাঠিয়ে দিতে। তিনি ছিলেন একজন দৃঢ়চেতা মহিলা, তাই তিনি বলেছিলেন এই সুযোগ ছেড়ে দেওয়া চলবে না, বা ছেড়ে দেওয়া যাবে না। চলে আসি গ নম্বর প্রশ্ন। লেখক চিন্তিত ছিলেন কেন? নন্দলাল ও কয়েকজন ছাত্রকে অজন্তায় পাঠিয়ে লেখক চিন্তিত হয়ে পড়েছিলেন, এই ভেবে যে পরের ছেলে পাহাড়ে জঙ্গলে গিয়ে যদি কোনো বিপদে পড়ে। তাছাড়া ওদের সাথে কোনো রান্নার লোক ছিল না, তাই তাদের খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কি না এই সকল বিষয়ে চিন্তা করতে লাগলেন লেখক। দেখে নি ঘ নম্বর প্রশ্ন, তিনি কিভাবে নিশ্চিন্ত হলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর নিবেদিতার কথায় নন্দলালদের কয়েকজনের দলকে অজন্তায় পাঠিয়ে দিলেন, কিন্তু তাদের খাওয়া দাওয়ার ব্যাপারে তিনি দুশ্চিন্তা করছিলেন। তিনি আবার নিবেদিতার কাছে গেলেন। সব শুনে নিবেদিতা গণেন মহারাজকে ডেকে চাল ডাল তেল নুন ময়দা ঘি আর একজন রাঁধুনিকে সঙ্গে নিয়ে বিলি ব্যবস্থা করে গণেনকে পাঠিয়ে দিলেন নন্দলালের কাছে। অবনীন্দ্রনাথের মনের সংকট কাটল। তিনি নিশ্চিন্ত হলেন নিবেদিতার এই ব্যবস্থায়। কেমন? চলে আসি 3 নম্বরে। সে যে কি দেখলুম কি করে বোঝাই? 10 নম্বর আছে। ক, বক্তাকে? উত্তর, উদ্ধৃত অংশটির বক্তা হলেন গল্পকথক অবনীন্দ্রনাথ ঠাকুর। খ নম্বর প্রশ্ন, কাদের সম্পর্কে তিনি বলেছেন? লেখক সিস্টার নিবেদিতা ও জাপানি চিত্রকর ওকাকুরার কথা বলেছেন। আমেরিকা কনসালের বাড়িতে ওকাকুরার রিসেপশন ছিল। সেই রিসেপশনে ভগিনী নিবেদিতাও এসেছিলেন। প্রাচ্য ও পাশ্চাত্যের অপূর্ব মিলনের কথাই লেখক এখানে বলেছেন। কেমন? চলে আসি গ নম্বরে, তিনি কি দেখেছিলেন? উত্তর, অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা জোড়াসাঁকোর ধারে গদ্যে লেখক নিবেদিতাকে যখন প্রথম দেখেছিলেন তার বর্ণনা করেছেন। আমেরিকা কনসালের বাড়িতে তিনি নিবেদিতাকে প্রথম দেখেছিলেন। ওকাকুরাকে রিসেপশন দিয়েছিল, সেখানে নিবেদিতা এসেছিলেন। তার গলা থেকে পা পর্যন্ত নেমে গিয়েছিল সাদা ঘাগরা, গলায় ছিল ছোট্ট ছোট্ট রুদ্রাক্ষের এক ছড়া মালা, ঠিক যেন সাদা পাথরে গড়া তপস্বিনী এক মূর্তি। একদিকে ওকাকুরা, অন্যদিকে নিবেদিতা। লেখকের মনে হয়েছিল 2 কেন্দ্র থেকে 2টি তারা যেন এসে মিলেছে। চলে আসি ঘ নম্বর প্রশ্নে, বক্তার মনোভাব ব্যক্ত কর অথবা উদ্ধৃত অংশটি তাৎপর্য বিশ্লেষণ কর। কেমন? উত্তর, লেখক নিবেদিতাকে পাশ্চাত্যের প্রতিনিধি হিসেবে দেখেছেন, যিনি ভারতীয়দের সামাজিক জীবনের উন্নতি সাধনে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। অপরদিকে প্রাচ্যের শিল্পের প্রতিভূ ছিলেন জাপানি শিল্পী ওকাকুরা। জাপানের চিত্রশিল্পের তথা প্রাচ্যের চিত্রশিল্পের উন্নতিতে তার অবদান অনস্বীকার্য। তাই তাদের দুজনকে দেখে লেখকের মনে হয়েছে যেন 2 কেন্দ্র থেকে 2টি তারা এসে মিশেছে। দুজনেই দুজনের স্ব ক্ষেত্রে মহীয়সী ও মহীয়ান, বা এভাবে বলতে পারো যে দুজনে নিজ নিজ ক্ষেত্রে মহীয়সী ও মহীয়ান, তাই সেই দৃশ্য ভোলবার নয়। কেমন? চলে আসি পরের প্রশ্ন 4 নম্বরে।
নক্ষত্রমণ্ডলীর মধ্যে চন্দ্রোদয় হলো। ক নম্বর প্রশ্ন, কার সম্পর্কে লেখক একথা বলেছেন? উত্তর, লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর ভগিনী নিবেদিতার সম্পর্কে একথা বলেছেন। সম্পর্কে কথা বলেছেন না বলে এখানে এ কথা বলেছেন হবে, ঠিক আছে, বা উদ্ধৃত উক্তিটি করেছেন। চলে আসি খ নম্বরে, নক্ষত্রমণ্ডলী কাদের বলা হয়েছে? চন্দ্রোদয় বা চাঁদের সাথে কাকে তুলনা করা হয়েছে? নক্ষত্রমণ্ডলী বলতে অভিজাত বংশের বড় ঘরের মেমদের কথা বলা হয়েছে। আর পরের প্রশ্নটা পরের প্যারা হবে, এখানটা এটা আমি একসাথে করে ফেলেছি, এখানে আলাদা প্যারা হবে। ভগিনী নিবেদিতাকে চাঁদের সাথে লেখক তুলনা করেছেন। চলে আসি গ নম্বর প্রশ্নে, কোন প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে? উত্তর, আর্ট সোসাইটির একটি পার্টি জাস্টিন হোমউডের বাড়িতে ছিল। লেখকের ওপরে নিমন্ত্রণ করার ভার ছিল। বড় বড় রাজারাজরা, সাহেব, মেম সেখানে উপস্থিত ছিলেন। অভিজাত বংশের বড় ঘরের মেম সব। কত তাদের সাজসজ্জার বাহার, চুল বাঁধারও তাদের অনেক কায়দা। তাদের সৌন্দর্যের ফ্যাশনের চারিদিক ঝলমল করছিল। হাসি, গল্প, গানে বাজনায় তারা মেতে ওঠে। সন্ধ্যের সময় নিবেদিতা আসেন। তার সাদা পোশাক, গলায় রুদ্রাক্ষের মালা, মাথায় চুল সোনালি রূপালিতে মেশানো, উঁচু করে বাঁধা, এরূপ অবস্থায় নিবেদিতাকে দেখে লেখক এই উক্তিটি করেছেন। দেখে নি ঘ নম্বর প্রশ্নতে কি আছে। উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর, আকাশে অসংখ্য নক্ষত্র অন্ধকারে মিটমিট করে, তখন তাদের খুব সুন্দর দেখায়, কিন্তু চাঁদের উদয় হওয়ার সঙ্গে সঙ্গে সেই সব নক্ষত্রের আলো ম্লান হয়ে যায়। জাস্টিন হোমউডের পার্টিতেও সেইরূপ চন্দ্রোদয় ঘটেছিল। সুন্দরী মেয়েদের সৌন্দর্যে পার্টির চারিদিক ঝলমল করছিল, কিন্তু নিবেদিতা যখন উপস্থিত হলেন সেখানে, তখন সুন্দরীরা প্রবাহীন হয়ে পড়ল। নিবেদিতার বাহুল্যবর্জিত সৌন্দর্য সুন্দরী মেয়েদের সৌন্দর্যকে ম্লান করে দিল। তার উপস্থিতিতে পার্টিতে সকলেই চমকিত হলেন। তার সৌন্দর্য ছিল নিষ্পাপ ও অনাড়ম্বর। নক্ষত্রের আলোর মাঝে চন্দ্রের আলো যেমন শুভ্র দ্যুতি ছড়ায়, চারিদিকে আলোকিত করে, সেই রকম ছিল নিবেদিতার সৌন্দর্য। এটা একটু উত্তরটা বড় হয়েছে, প্রয়োজনে তোমরা একটু ছোট করে নিতে পারো। চলে আসি আমার পরের প্রশ্ন 5 নম্বরে, আমার কাছে সুন্দরী সেই একটা আদর্শ হয়ে আছে, মান হলো 10। আচ্ছা, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। আর এখানে যে 4টে আমি দিয়েছি প্রশ্ন, সেই প্রশ্নগুলো খুব মন দিয়ে শুনবে, কারণ এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। কার প্রসঙ্গে লেখক কথা বলেছেন? লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর ভগিনী নিবেদিতার সম্পর্কে কথা বলেছেন। প্রশ্ন খ, লেখক কেন তাকে মহাশ্বেতার কাদম্বরীর সাথে তুলনা করেছেন? লেখক বাণভট্টের লেখা সংস্কৃত কাব্য কাদম্বরীর নায়িকা চরিত্র মহাশ্বেতার সাথে ভগিনী নিবেদিতার তুলনা করেছেন। কাদম্বরীতে মহাশ্বেতার অপরূপ লাবণ্যের বর্ণনা আছে। তিনি শুভ্র মূর্তি। সেই মূর্তি চন্দ্রমণি দিয়ে গড়া অপূর্ব এক নারী মূর্তি। তেমনি লেখক বলেছেন যে নিবেদিতার উপস্থিতি যখন পার্টিতে হয়েছিল, তখন তাকে দেখে মনে হচ্ছিল সাদা পাথরে গড়া এক তপস্বিনী মূর্তি। তার বাহুল্য বর্জিত অনাড়ম্বর সৌন্দর্য সকলকে চমকিত করেছিল। চলে আসি গ নম্বরে, লেখক কেন তাকে পাহাড়ের ওপরে চাঁদের আলোর সাথে তুলনা করেছেন? পাহাড়ের ওপরে চাঁদের আলো পড়লে যেমন ধীর স্থির মূর্তি চোখে পড়ে, সিস্টার নিবেদিতার সৌন্দর্য সেই রূপ ছিল। তার রূপ সৌন্দর্য যেন নক্ষত্র মণ্ডলে চাঁদের আলোর মতন স্নিগ্ধ। তার সেই সৌন্দর্য ভোলবার নয়। তার উপস্থিতি ছিল অত্যন্ত মনোমুগ্ধকর। চলে আসি ঘ নম্বরে, উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। লেখক সুন্দরীর সংজ্ঞা সম্পর্কে নিবেদিতাকে যথার্থ সুন্দরী বলে মনে করেছেন।
তিনি এখানে নিবেদিতার দৈহিক সৌন্দর্য নয়, তার মনের সৌন্দর্যের কথা বলেছেন। তার মধ্যে এক স্নিগ্ধ ভাব ছিল। স্নেহ, মায়া, মমতার প্রতিমূর্তি ছিলেন নিবেদিতা। তিনি মানব সেবার মাধ্যমে ভারতবাসীর কাছে স্মরণীয় হয়ে আছেন। তার সাথে কথা বলে দুর্বলচিত্ত মানুষও নিজের মনের বল ফিরে পেত। তাই লেখক তাকে প্রকৃত সুন্দরী বলেছেন। চলে আসি আমার 6 নম্বর প্রশ্নে। আমি দেখছি জলদেবীরা আমাদের ছবিগুলো বরুণালয়ে টাঙিয়ে আনন্দ করছেন। প্রশ্ন ক, আমাদের বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তর, লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত জোড়াসাঁকোর ধারে প্রবন্ধে আমাদের বলতে গল্পকথক ও নন্দলাল বসুর কথা বোঝানো হয়েছে। চলে আসি খ নম্বর প্রশ্নে। নিবেদিতার ছবি কে নিয়ে গিয়েছিল? উত্তর, নিবেদিতার মৃত্যুর পর তার একটি ছবি লেখক গণেন মহারাজকে দিয়ে জোগাড় করেছিলেন। লেখক সেই ছবিটি তার টেবিলের ওপরে রেখেছিলেন। লর্ড কারমাইকেল ছিলেন একজন বড় আর্টিস্ট। তার এবং গল্পকথক দুজনেরই আর্টের শখ ছিল। তিনি একদিন নিবেদিতার ছবিটি দেখে জিজ্ঞাসা করেন যে সেটি কার ছবি। লেখক তাকে জানান যে সেটি নিবেদিতার ছবি। তখন লর্ড কারমাইকেল লেখককে কোনো কিছু জিজ্ঞাসা না করে সেই ছবিটি সঙ্গে নিয়ে চলে যান। আচ্ছা, এখানে একটু ভুল আছে, যে প্রশ্নটা এখানে গ হবে। প্রসঙ্গ উল্লেখ করো, গ নম্বর প্রশ্ন। উত্তর, লর্ড কারমাইকেল আর্টের খুব অভিজ্ঞ ব্যক্তি ছিলেন। জার্মান যুদ্ধের ঠিক আগে জাহাজে বোঝাই তার যা কিছু ভালো ভালো জিনিস এবং অবনীন্দ্রনাথ ঠাকুর ও নন্দলালের, এখানে ঠাকুর হবে, ঠাকুর ও নন্দলালের আঁকা কিছু ছবি বিলেতে পাঠিয়ে দিয়েছিলেন। সেই জাহাজ ভূমধ্যসাগরে ডুবে গেলে অবনীন্দ্রনাথ ঠাকুরের ও নন্দলালের কিছু ছবিও সলিল সমাধি ঘটে। এই প্রসঙ্গে নন্দলাল অবনীন্দ্রনাথের কাছে বা লেখকের কাছে এখানে দিয়ে দিতে পারো দুঃখ প্রকাশ করলে গল্পকথক ঠাট্টা করে একথা বলেছেন বা একথা বলেছিলেন। আচ্ছা, চলে আসি বক্তার বক্তব্য কি। এটাই আমার শেষ প্রশ্ন। ছবিগুলির সলিল সমাধি ঘটায় নন্দলাল বসু খুব দুঃখিত হয়েছিলেন, কারণ ওই ছবির উপরে তার অনেক আশা ভরসা ছিল। সেগুলির প্রদর্শনী হলে শিল্পীদের নাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারত। এই দুঃখকে লাঘব করার জন্য অবনীন্দ্রনাথ ঠাকুর বলেন যে ছবিগুলি সলিল সমাধি হয়ে এক প্রকার ভালোই হয়েছিল। সমুদ্রের জলপরীরা ছবিগুলিকে বরুণালয়ে টাঙিয়ে আনন্দ করছেন, এই স্তব বাক্য বলে গল্পকথক নন্দলাল বসুকে সান্ত্বনা দিয়েছিলেন। আচ্ছা, এইখানে আমার প্রশ্ন উত্তর পালা শেষ হলো। আর আমি খুব পরিশ্রম করে অনেক কষ্ট করে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো লিখছি। যদি তোমাদের উপকারে লাগে তাহলে আমার খুব আনন্দ হবে, আমি খুব খুশি হব। আর অবশ্যই আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা সাবস্ক্রাইব করো, তাহলে আমার কাজের উৎসাহ অনেক বাড়বে। আমি দেখছি যে অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু তারা এখনও সাবস্ক্রাইব করোনি, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা দেখো, ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।